শুভ সকাল শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। বিগত ক্লাসগুলোতে আমরা অপরিচিতা গল্পটি পাঠ করা শুরু করেছিলাম এবং গল্পটি পড়তে গিয়ে আমরা গল্পের যে কথক, সে কথক তার জীবন সম্পর্কে বা তার জীবনে একটি ঘটনাকে সে বর্ণনা করে যাচ্ছিল, যাই মূলত গল্পের বিষয়বস্তু। তো গল্পের কথক অনুপম সে তার জীবনে একটি ঘটনা সংঘটিত হয়েছিল। সেই ঘটনা সংঘটনের যে সময় বা সেই ঘটনাটিকে সে কিছুতেই যে আটকাতে পারেনি বা সেই ঘটনাটা হয়তো বা আর অন্যরকম হতে পারত, ইত্যাদি বিষয় নিয়ে আসলে সে গল্পটি বলে যাচ্ছিল। তো গল্পটি বলা যখন শুরু করলো তখন আমরা দেখলাম যে অনুপমকে তার পণ্ডিত মশাই শিমুল ফুল এবং মাকাল ফলের সঙ্গে তুলনা করেছে। মূলত শিমুল ফুল কি? শিমুল ফুল হচ্ছে খুব সুন্দর দেখতে একটি ফুল, কিন্তু এর কোনো গন্ধ নেই। পাশাপাশি মাকাল ফল কেমন? মাকাল ফল হচ্ছে দেখতে খুব সুন্দর, কিন্তু এটি খাওয়া যায় না, ভেতরে শ্বাসযুক্ত এবং দুর্গন্ধ। তো ওরকমকে তার পণ্ডিত মশাই এমনই ভাবে শিমুল ফুল এবং মাকাল ফলের সঙ্গে তুলনা করছে। তাহলে আমরা এই তুলনা থেকে কিছুটা অনুমান করতে পারি যে মূলত অনুপমের চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্য আসলে কেমন। আমরা বুঝতে পারি যে অনুপম মূলত উপমান এবং অনুপম এমএ পাস করেছে, সে উচ্চতর শিক্ষা অর্জন করেছে, কিন্তু তার মনের মধ্যে বা তার ব্যক্তিত্বের মধ্যে সেই যে ব্যাপারটি, একটি শিক্ষিত যুবকের আচার আচরণ বা তার সিদ্ধান্ত বা যে কোনো বিষয়ে তার মতামত বা সমাজের প্রতি তার দায়বদ্ধতা কিংবা পরিবারের প্রতি দায়বদ্ধতা কিংবা প্রতিটি মানুষের কিছু দায়বদ্ধতার জায়গা থাকে। তো এই ব্যাপারগুলো যেন অনুপম অনেকটা আত্মস্থ করতে পারেনি। সে সত্যিকার অর্থে শিক্ষিত হয়ে উঠতে পারেনি। সে এমএ পাস হয়তো করেছে, অনেক সার্টিফিকেট অর্জন করেছে, কিন্তু সত্যিকার অর্থেই স্বশিক্ষায় শিক্ষিত কি সে হতে পেরেছে? এটা আমরা আসলে আস্তে আস্তে গল্পটি পড়তে গিয়ে আমরা জানতে পারবো। তো যতটুকু অংশ আমরা পড়েছি তার থেকে আমরা এতটুকু ধারণা লাভ করতে পেরেছি যে অনুপম নিজেই বলেছে যে মায়ের আদেশ মেনে চলার মতো ক্ষমতা তার আছে, কিন্তু মায়ের আদেশ না মানিবার মতো ক্ষমতা তার নাই। তার ঘরের মধ্যে আছে মা এবং বাইরে আছে মামা, অর্থাৎ মা এবং মামার আজ্ঞাবহ হয়ে সে জীবনটা প্রতিপালন করতে চাচ্ছে। তাদের কথার বাইরে গিয়ে সে যে নিজে কিছু চিন্তা করবে বা নিজের কোনো মতামত দিবে, এরকম ব্যক্তিত্ব তার গড়ে ওঠেনি এবং বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী সে হয়ে উঠতে পারেনি। বা স্বাভাবিকভাবেই একটা শিক্ষিত যুবকের বা আচরণের যে ধরনের ছাপ থাকা প্রয়োজন, সে ধরনের কোনো ছাপ আমরা অনুপমের মধ্যে দেখতে পাই না। এবং সে এতদূর শিক্ষিত হয়েও চাকরি করার কোনো ইচ্ছা তার মধ্যে নেই বা চাকরি করার অধিকারীও তার মধ্যে নেই। তার মধ্যে সে বলছে যে বিবাহের একটি স্থূল অংশ হচ্ছে এই যৌতুক প্রথা, যেটা সম্পর্কে সে একেবারেই কিছুই জানে না। এবং সে বলছে এই স্থূল অংশটি বিবাহের একটি প্রধান অংশ। যদিও সে বলছে যে এই পণ প্রথা বা যৌতুক প্রথার ব্যাপারটি হচ্ছে একেবারে স্থূল অংশ, সে ব্যক্তিগতভাবে পছন্দ করছে না, কিন্তু সে কিন্তু এই বিষয়টার বিরুদ্ধে গিয়েও কিছু বলতে পারছে না। এবং সে নিজেই স্বীকার করে নিচ্ছে যে এটি হচ্ছে বিবাহের একটি প্রধান অংশ। কারণ যেমন ভাবে সে দীর্ঘদিনের এই সমাজে দেখে আসছে, যেভাবেই বিয়ে হয়ে থাকে, তাই সে এর বিরুদ্ধে যে নতুন কিছু একটা বলবে, নতুন কোনো চিন্তা সে নিয়ে আসবে, এ ধরনের কোনো প্রবণতা তার মধ্যে নেই। কিন্তু সে বলছে কিন্তু যে এটি হচ্ছে বিবাহের স্থূল অংশ, মানে যে জিনিসটা সে পছন্দ করছে না। তারপরেও সেই বিষয়টি মেনে নিচ্ছে, চুপ করে মেনে নিচ্ছে যে মামা আর মা হয়তো ভালো বোঝেন, এই বিষয়ে আমার কি বলার থাকতে পারে। তো সে কোনো এরকম নতুন কোনো বার্তা নিয়ে আসছে না, নতুন কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। যে নতুন বার্তা বা নতুন কোনো সিদ্ধান্তের ব্যাপারটি আমরা দেখতে পাই পরবর্তীকালে শম্ভুনাথ সেন এবং কল্যাণী চরিত্রের মধ্য দিয়ে, কিন্তু অনুপম চরিত্রের মধ্যে আমরা এই ধরনের কোনো কিছুই নতুনত্ব বা নতুন কোনো চিন্তা দেখতে পাই না। এবং তার কিন্তু খুব মন চায় যে সে যে নারীকে বিবাহ করবে তাকে যেন সে দেখতে যাবে, সবার সঙ্গে দেখতে যাওয়ার একটা ইচ্ছা তার মনের মধ্যে থাকে, কিন্তু সেটা সে প্রকাশ করতে পারে না। অর্থাৎ তার এতটুকু সৎ সাহস নেই যে নিজের মনের ইচ্ছার কথা সে প্রকাশ করবে। তো এরকমই একটি বলা যায় যে ব্যক্তিত্ব রহিত বা ব্যক্তিত্বহীন শিক্ষিত, যদিও তাকে বলা হয়েছে এমএ পাস সে করেছে, কিন্তু সত্যিকার অর্থে কি সে সত্যিকার অর্থে শিক্ষিত হতে পেরেছে? এরকম একটি চরিত্র তার জীবনের ঘটনা আমাদের সঙ্গে সহভাগিতা করছে এবং ঘটনার প্রেক্ষাপটে বিভিন্ন চরিত্র সম্পর্কে বা বিভিন্ন বিষয় সম্পর্কে সে তার যে বক্তব্য সেগুলো আমাদের সামনে পেশ করছে। তো আমরা যতদূর পড়েছিলাম আমরা দেখতে পেয়েছি যে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান খুব ধুমধাম করে হয়ে গিয়েছে এবং গায়ে হলুদের অনুষ্ঠানে এত লোক তারা গিয়েছে যে কন্যা পক্ষর এই লোকগুলোকে খাইয়ে দিয়ে বিদায় করতে যে খুব হেনস্থা হয়েছে, এই সম্পর্কে তার মা এবং মামা খুব একজন হাসাহাসি করছে।
তারপর বিয়ের দিন ঘনিয়ে এসেছে। তো বিয়ের দিন দেখা গেল কি যে শম্ভুনাথ সেন নিতান্ত ঠান্ডা মানুষ। মূলত তার ব্যক্তিত্বটা এরকম, সে মানুষটা এরকম যে কম কথা বলে, সে বেশি কথা বলে না, তাই তার আচরণ কিছুটা ঠান্ডা। এবং বলছে উকিল বন্ধু যদি হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতা স্মিত হাস্যে তাদেরকে বরণ করে না নিতেন, তাহলে তো ওই সময় একটি এসপার ওসপার কিছু হয়ে যেত, অর্থাৎ কোনো একটি সিদ্ধান্ত হয়তো নেওয়া হয়ে যেত। তো যেহেতু কোনো এসপার হয়নি, তার পরের ঘটনাটা কি আমরা জানার চেষ্টা করি। গল্পের কথক তথা অনুপম বলছে, আমি সভায় বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়ে লইয়া গেলেন। কি কথা হলো আমি জানি না, কিছুক্ষণ পরেই শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এইদিকে আসতে হচ্ছে। ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মাহবুব হাসান বলো। আচ্ছা, যদি কারো কোনো বলার থাকে, কারো কিছু বলার থাকে তো চ্যাট বক্সে বলতে পারো। তো বলছেন কি যে তাকে ডেকে নিয়ে গেল, ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তার ভয় তার বেহাই তাকে গহনার ফাঁকি দিতে পারেন, বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। বাড়ি ভাড়া, সওগাত, লোক বিদায় প্রভৃতির সম্বন্ধে যেরকম টানাটানি পরিচয় পাওয়া গেছে, তা তার মামা ঠিক করিয়াছিলেন দেওয়াত সম্বন্ধ এই লোকটির শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না। মূলত শম্ভুনাথ বাবু হিসেবি মানুষ এবং তার টাকা পয়সা আগে বলেছে যে মঙ্গল ঘট একেবারে তলায় কিছু রয়েছে, লক্ষ্মীর মঙ্গল ঘট তলায় কিছু রয়েছে। তাই সে যে খুব বেহিসাবে খরচ করে মেয়ের বিয়ে তেমন কিন্তু নয়। তাই সে কি মোটামুটি হিসেব করেই খরচ করেছে। বলছে বাড়ি ভাড়া, সওগাত, দ্রব্যরোপণ বা উপহার যে দেওয়া হয়, লোক বিদায় প্রভৃতির সম্বন্ধে যেরকম টানাটানি পরিচয় দিয়েছে, মানে খুব বেশি খরচ করেনি। সেজন্য দেওয়া দেওয়া অর্থাৎ যৌতুক নিয়ে তার উপর পুরোপুরি ভরসা করতে পারছে না মামা। সেজন্য বাড়ির শেখরাকে সঙ্গে করে আনিয়াছিলেন। পাশের ঘরে গিয়ে দেখিলাম মামা এক তক্ত বসে এবং শেখরা তার দাড়িপাল্লা পুষ্টিপাত্র প্রভৃতি লইয়া মেঝেই বসিয়া আছে। শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করে দেখিবেন। ইহাতে তুমি কি বলো? দেখো, শম্ভুনাথ বাবু বিশ্বাস করেন যে অনুপম একজন শিক্ষিত ছেলে, তার হয়তো নিশ্চয়ই কোনো মতামত থাকতে পারে। সেই জন্য তিনি কি করেছে, অনুপমকে জিজ্ঞেস করেছেন যে তোমার মামা বলছে যেগুলো পরখ করে দেখবে, তোমার কি মতামত? আমি মাথা হেট করে চুপ করিয়া রহিলাম। মামা বললেন, ও আবার কি বলিবে, আমি যা বলিব তাই বলবে। শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথাই তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এই সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই। আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এসব কথা আমার সম্পূর্ণ অনধিকার। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করবে, ও সভায় গিয়ে বসুক। শম্ভুনাথ বলিলেন, না, সভায় না, এখানেই বসিতে হইবে। কিছুক্ষণ পর তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা, হাল ফেশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। শেখরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, এই আর দেখিব কি, ইহাতে খাত নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। এই বলিয়া সে মকর মুখ মোটা একখানা বালা একটু চাপ দিয়া দেখাইলেও তাহা বাকিয়া যায়, অর্থাৎ সোনায় কোনো খাদ নেই, সেই জন্য সেটা চাপ দিতেই বেঁকে গেল। এবং সে বালাটা কেমন ছিল, কুমড়ের মতো, কুমিরের মুখের মতো, মকর মুখ। এবং বালা নিশ্চয়ই তোমরা চেনো, নারীরা হাতে অলঙ্কার স্বরূপ এটা পরে থাকে, সেরকম একটি বালায় চাপ দিয়ে দেখলো সেটা সুন্দর মতো বেঁকে যাচ্ছে, তার মানে এই সোনায় কোনো খাদ নেই। মামা তখনই নোট বইয়ে গহনাগুলো ফর্দ ঢুকিয়া লইলেন, পাছে যাহা দেখানো হইল তার কোনটা কম করে। কি আশ্চর্য মানুষ, এগুলো আবার কি করছে, সে লিস্ট তৈরি করছে যে কি কি দেখানো হলো, পাছে যদি এগুলো আবার না দেয়। গহনা যে হিসাব করে দেখিলেন, গহনা যে পরিমাণ দেবার কথা, এগুলো সংখ্যায়, দরে এবং ভারে তার অনেক বেশি। গহনাগুলোর মধ্যে একজোড়া ইয়ারিং ছিল। শম্ভুনাথ সেইটি শেখরার হাতে দিয়ে বলিলেন, এইটা একবার পরখ করিয়া দেখো তো। শেখরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে।
শম্ভুনাথ ইয়ারিংটা মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারাই রাখিয়া দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলে এই ইয়ারিং দিয়াই কন্যাকে তাহার আশীর্বাদ করিয়াছিল। মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাইবে, কিন্তু তিনি ঠকিবেন না। এই আনন্দ সম্ভব হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরেও কিছু উপরি পাওনা জুটিল। মূলত তিনি ভেবেছিলেন যে হয়তো তাকে ঠকানোর প্ল্যান হচ্ছে, সেই জন্য তিনি এরকম একটি উদ্ভট আয়োজন করেছেন যে শেখরাকে সাথে নিয়ে এসেছেন। কিন্তু কি হলো, তিনি যে ঠকছেন না সেটাও তিনি পেলেন। উপরি পাওনা হিসেবে কি পেলেন, এই যে তারা যে ইয়ারিংটা দিয়েছিল কন্যাকে আশীর্বাদ করার সময়, সেই ইয়ারিং এ কি সোনার পরিমাণ কম এবং বিলেতি মাল, এটা কি উপরি পাওনা হিসেবে জুটে গেল। অত্যন্ত মুখ ভার করে বললেন, অনুপম যাও, তুমি সবাই গিয়ে বসো। শম্ভুনাথ বাবু বলিলেন, না, এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। মামা বলিলেন, সে কি কথা, লগ্ন? শম্ভুনাথ বলিলেন, সেই জন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। শম্ভুনাথ বাবু বড় ব্যক্তিত্ব সম্পন্ন লোক এবং তিনি যা চিন্তা করেন তার চিন্তার জায়গায় তিনি একনিষ্ঠ এবং তিনি বিশ্বাস করেন তার চিন্তা তিনি ঠিক চিন্তা করেছেন। মামাকে উঠিতে হইল। বরযাত্রীদের আহার হইয়া গেল। আয়োজনের আরম্ভ ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই তৃপ্তি হইল। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বললেন। মামা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বললেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে? মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। মূর্তিমতী মাতৃ আজ্ঞা, মাতৃ আজ্ঞাকে, মাতৃ আজ্ঞা হচ্ছে কি মা বাড়িতে রয়ে গিয়েছেন, কিন্তু সে মা কি মামাকে পাঠিয়েছেন মাতৃ আজ্ঞা স্বরূপে। তো তিনি কি অনুপম কি হলো, আমি আহারে বসিতে পারিলাম না। তখন শম্ভুনাথ বাবু মামাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়াছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন। রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছে করি না, এখন তবে। মামা বলিলেন, তো সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিন। মামা আশ্চর্য হইয়া বলিলেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ বলিলেন, ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাকালেন করে রাখো যে মামা আশ্চর্য হয়ে বললেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ বললেন, ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। মামা দুই চোখ এত বড় করে মিলে অবাক হইয়া রহিলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এই কথা যারা মনে করে তাদের হাতে আমি গহনা দিতে পারি না। চমৎকার উক্তি এবং ধর্মমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ যে বক্তব্যটি তার। তো শম্ভুনাথ বাবু কি করলেন, নিজের মেয়ের বিয়ে নিজের হাতে দিয়ে দিলেন। এখন কিন্তু মামা কিন্তু খুব সুন্দর ভাবেই সে বিয়েটা হয়ে যেত, মামা খুব খুশি যে গহনা এত বেশি দেওয়া হয়েছে। কিন্তু শম্ভুনাথ বাবু সেই খুশিটাকে আর দীর্ঘস্থায়ী করলেন না বা ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করলেন না। তিনি কি করলেন, নিজের মেয়ের বিয়ে নিজেই ভেঙে দিলেন এবং মেয়েকে লগ্ন ভ্রষ্টা করলেন, যেটা কিনা ওই সময়টাতে আমাদের ভারতবর্ষের যে সমাজ, সেই সমাজে এটা কিছুতেই সম্ভব না। এবং লগ্নভ্রষ্টা মেয়েদের বিয়েও হতো না, এরকম একটি ভয় তাদের আছে, লগ্নভ্রষ্টা মেয়েদেরকে পরে আর বিয়ে দেওয়া যায় না। বা কন্যা দায়গ্রস্ত পিতার যে একটি যাতনা বা তার যে হীনমন্যতা, তার মনে যে দুঃখ কষ্ট, সেই সবগুলো বিষয়কে তিনি উপেক্ষা করে তিনি শুধুমাত্র শুধু তার মেয়ের যে সুখে থাকার বিষয়টি সেটি তিনি দেখেছেন, যে একটি ব্যক্তিত্বহীন পুরুষের সঙ্গে একটি নারী বা তার মেয়ে কিছুতেই ভালো থাকতে পারবে না। এবং যে ধরনের আত্মীয়তা আত্মীয় সম্পর্ক তারা করতে যাচ্ছিল, একটি বিয়ে তো শুধু দুজন নারী পুরুষের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে না, দুটো পরিবারের মধ্যে একটি আত্মীয়তার সম্পর্ক স্থাপন করে। তাহলে এই ধরনের আত্মীয় মানুষের সঙ্গে তিনি আত্মীয়তাও করতে চান না, যারা কিনা তাকে সন্দেহ করছে এবং যৌতুক নিয়ে এরকম ধরনের আচরণ করছে। সেই জন্য তিনি কি করলেন, বিয়েটা ভেঙে দিলেন। এমনই তার শিক্ষা, এমনই তার ব্যক্তিত্ব যে নিজের হাতে নিজের বিয়ে নিজের হাতে নিজের মেয়ের বিয়ে ভেঙে দিলেন। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেউই নই। আন্ডারলাইন করে রাখো, খুবই গুরুত্বপূর্ণ অনুধাবন।
প্রমাণমূলক প্রশ্নের জন্য। প্রমাণ হয়ে গেছে আমি কেউ হই না, এটি কে বলছে? অনুপম বলছে। কারণ এর আগে দুটি বিষয়ে তার মতামত জানতে চেয়েছে, দু তিনটি বিষয়ে সুকুনা সেন তার মতামত জানতে চেয়েছে, কিন্তু অনুপম কোনো মতামত ব্যক্ত করেনি। সে বারবার নির্লিপ্ত থেকেছে, কোনো কিছু সে বলেনি। সেই জন্য শম্ভুনাথও বুঝে গিয়েছেন যে এর কাছে আর বলার কোনো প্রয়োজন নেই, এবং অনুপম নিজেও সেই বিষয়টা উপলব্ধি করতে পেরেছে। সে বলছে প্রমাণ হয়ে গেছে আমি কেউ নই। তারপরে যাহা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রের দল দক্ষ চোখের পালা সারিয়া বাহির হইয়া গেল। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড রসম চোখে কনসার্ট একসঙ্গে বাজিল না, এবং অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। তো রসম চৌকি মূলত কি? সানাই, ঢোল ও কাশি, এই তিন বাদ্যযন্ত্রের সৃষ্ট ঐকতান। তোমাদের জ্ঞানগুলো প্রশ্ন এরকম আসে যে রসম চৌকি কি বা কনসার্ট কি। এগুলো শব্দার্থটিকে খুব ভালোভাবে পড়লে তোমরা জানতে পারবে, তার মধ্যে আমি তো বলেই দিলাম। তো বরযাত্রীরা কি করলো, আবার তার চারিত্রিক বৈশিষ্ট্য তারা প্রমাণ করে দিল যে বিয়েটা ভেঙে গিয়েছে বলে তারা সে বিয়ে বাড়িতে ভাঙচুর করে সবকিছু একদম তছনছ করে দিয়ে তারা চলে আসলো তাদের রাগ ও ক্ষোভ এগুলো প্রকাশ করার জন্য। বাড়ির সকলে তো রাগে আগুন, কন্যার পিতা এত গোপন, কলিজে চারপা হইয়া আসিল। সকলে বলিল দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? তারা যদিও মেয়ের বাবাকে খুব শাস্তি দিতে চাচ্ছিল, আবার তাদের মনে হচ্ছিল যে মেয়ের বিয়েই হবে না, বিয়ে ভেঙে দেওয়া একটা বাবার জন্য অনেক শাস্তির ব্যাপার সেই সময়টাতে। কারণ বিয়ে ভেঙে দিলে তার মেয়েকে আর বিয়ে দিতে পারবে না, লগ্নভ্রষ্ট হবে মেয়ে, এবং কন্যা দায়গ্রস্ত হয়ে আজীবন সেভাবেই থাকবে। কেননা সেই সময়টাতে তো মেয়েরা স্বাধীনভাবে চলাচল করতে পারতো না, সে তার অধিকার সম্পর্কে নিশ্চিত ছিল না, এবং একটি মেয়ে ছিল কি সমাজের বোঝার মতো, যে স্বামী থাকলেই স্বামী তার ভরণ পোষণের দায়িত্ব নিবে, তার নিজেকে কিছু না করলেও চলবে। কিন্তু ধীরে ধীরে নারীরা কি করলো, সেই যে অবলা যে তাকে বলা হতো সেই জায়গা থেকে সে বের হয়ে আসলো, এবং সে নিজের অধিকার সম্পর্কে সচেতন হলো, শিক্ষা দীক্ষায় সে নিজেকে তৈরি করলো, এবং সমাজের উপযোগী করে পুরুষের কাঁধে কাঁধ মিলে কাজ করার জন্য সে নিজেকে তৈরি করলো। এভাবে নারীরা কি বললো, আস্তে 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 সে নির্যাতনের হাত থেকে কিছুটা রেহাই পেল, এবং একটি মানুষ হিসেবে সমাজে তার প্রতিষ্ঠা পেল। মূলত আগে কিন্তু নারীদেরকে মানুষই মনে করা হতো না, বলা হতো কি মেয়ে মানুষ বা নারী, এভাবে তাদেরকে বলা হতো মেয়ে মানুষ, একটা ছিল করে বলা হতো মেয়ে মানুষ। কিন্তু এখন তাদেরকে মানুষ হিসেবে অন্তত সমাজ কিছুটা হলেও দেখে, বা তারা সমাজ নাই দেখলো, সমাজের কথা আর বলে লাভ নেই, কারণ সমাজ আসলে যে কেমন একটি বিষয়, সমাজটা হচ্ছে আপেক্ষিক। মানে তোমার ভালো সময়ে সমাজ বাহবা দিবে, আবার তোমার খারাপ সময়ে সেই সমাজ তোমাকে ছিছি করবে। তাই সমাজকে সবসময় আসলে ভালো বলা যায় না, আবার খারাপও বলা যায় না। তো যেহেতু আমরা সামাজিক জীব, সমাজে আমাদের বসবাস করতে হয়, তো সামাজিক কিছু আচার নিয়ম কানুন ইত্যাদি মেনেই আমাদের বসবাস করা হয়, এবং নিজেকে সন্তর্পণে সেই সমাজের কটুদৃষ্টি কিংবা যাই বলো সেগুলো থেকে বাঁচিয়ে কিভাবে সমাজে বাস করা যায়, সেটি হচ্ছে মানব জীবনে বলা যায় একটি লক্ষ্য। এবং নারীরা কি করলো, নিজের যোগ্যতা দিয়ে নিজের দক্ষতা দিয়ে তারা প্রমাণ করলো যে নারীরাও পারে, বা প্রমাণ করেই যাচ্ছে এখনো পর্যন্ত, নিজের কাছে নিজেকে প্রমাণ করছে যে আমিও পারি, মানসিক দিক দিয়ে সবকিছু দিক দিয়ে আমি পুরুষের কাছে কাঁধ মিলে কাজ করার মতো যোগ্যতা বা দক্ষতা আমার আছে। তো এই বিষয়গুলো নারীরা অর্জন করলো, তখন হয়তো সে ধীরে 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 কি হলো, সেই যে দৃষ্টিকোণটা ছিল সমাজের, সেই দৃষ্টিকোণ থেকে কিছুটা বেরিয়ে আসতে পারলো। যে সেই সময়টাতে মেয়ের বাবা কি হলো, যে বিয়ে ভেঙে দিতে চাইতো না, কিন্তু এই যে শম্ভুনাথ সেন সে কি করলো, সর্বপ্রথম মেয়ের বিয়েটা ভেঙে দিয়ে নতুন এক ধরনের আধুনিকতার যাত্রা শুরু করলো, বা বলা যায় নতুন এক চিন্তাধারা থেকে যাত্রা শুরু করলো, যে শুধু বিয়ে একটি মেয়ের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হতে পারে না, বিয়ে ছাড়াও জীবনকে অন্যভাবে একটি মেয়ে সার্থক করে তুলতে পারে। এবং যেটা আমরা শেষ পর্যন্ত দেখবো কল্যাণী চরিত্রের পরিণতির মধ্য দিয়ে, যে নারী শিক্ষাকে সে ব্রত হিসেবে নেয়, এবং সেই নারী শিক্ষাকে জীবনের ব্রত হিসেবে নিয়ে দেশ মাতৃকার সেবায় সে নিজেকে নিয়োজিত করে। যে বিয়ে একটি নারীর জীবনে একমাত্র লক্ষ্য হতে পারে না, এর বিয়ের বাইরেও অন্যের ঘরণী হওয়া ছাড়াও নারীরা অন্যভাবেও জীবনটাকে যাপন করতে পারে, অন্যভাবে সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, তার জীবনটাকে সে উপভোগ করতে পারে। তো এই যে সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর এরকম শম্ভুনাথ সেনের মতো একটা চরিত্র তৈরি করে যে নতুন ভাবনা, যে নতুন চিন্তা উদ্রেক করলেন, তা কিন্তু অসাধারণ। এবং যে ভাবনা চিন্তার ফলে হয়তো অনেক পরিবর্তন আমাদের সমাজের মধ্যে সংঘটিত হয়েছে। এর পূর্ব পর্যন্ত তিনি কি করে
করেছেন যৌতুক প্রথায় যে বলিদান হয়েছে নারী সমাজ সেই বিষয়টি তিনি উপস্থাপন করেছেন। কিন্তু অপরিচিতা গল্পে এসে তিনি তৈরি করেন নতুন এক ধরনের নারী চরিত্র, যারা কিনা এই নির্যাতনের হাত থেকে তারা বলিদানের হাত থেকে তারা কি হয়েছে, বলিদানের হাত থেকে তারা জেগে উঠেছে, তার নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে এবং নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় কিভাবে এই যৌতুক প্রথা থেকে সমাজকে বের করে আনা যায় সেরকম একটি চেষ্টা এই গল্পের মধ্যে তিনি করেছেন। এবং এই যে অনুপমের মতো একটি চরিত্র সৃষ্টি করেছেন এবং যেখানে শেষ পর্যন্ত হয়তো নিজের এই ব্যক্তিত্বহীন হওয়ার যে বিষয়টি এটা হয়তো শেষ পর্যন্ত সে বুঝতে পারে এবং তিনি আধুনিক বলবো এবং বলবো যে শিক্ষিত যুবক সম্প্রদায়কে তিনি একটি নতুন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে তোমাদের লেকিংসের জায়গাগুলো কোথায়, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে তোমাদের কি ধরনের আচরণ করা উচিত কোন সময়টাতে। এভাবে তিনি অনুপম চরিত্র সৃষ্টির মধ্য দিয়ে সেই সময়টাতে সমাজের শিক্ষিত যুবকদের যে অবস্থান সেই অবস্থান সম্পর্কে তাদেরকে সচেতন করে দিলেন এবং বললেন যে তোমরা শিক্ষিত হয়েছে কিসের জন্য, শিক্ষিত হয়েছে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এবং শিক্ষিত হয়ে তোমরা সমাজকে পরিবর্তন করবে, সমাজের মানুষের জীবনকে পরিবর্তন করবে, নতুন 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 বার্তা নিয়ে আসবে। তোমরা কেন সেই পুরনো সংস্কার পুরনো রীতিনীতিকে এইগুলোর মধ্য দিয়ে তোমাদের জীবনটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে জীবনটাকে ব্যর্থ বিপন্ন করে তুলবে, কেন মানুষের জীবনগুলো বিপন্ন করে তুলবে। তো এরকম একটি চরিত্রের তিনি অনুপম চরিত্রের মধ্য দিয়ে এরকম একটি বিষয় তিনি আমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন, যে বিষয়টা আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসী গল্পের মধ্যেও দেখি যে সমাজের সংস্কার আচার কুসংস্কার ইত্যাদির চাপে কিভাবে মানব জীবন ব্যর্থ হয়ে যায়। তো এখানেও আমরা দেখছি যে অনুপমের চিন্তাধারা পরিবর্তন সম্ভব হলেই কিন্তু জীবনটাকে উপভোগ করা যাবে এবং মানব জীবন সার্থক সুন্দর হয়ে উঠতে পারবে। তো এরকম হলো যে তখন তারা মেয়ের বাবাকে খুব বলতে লাগলো যে মেয়ের বাবা এত ঘুমন, মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করে আঁকিয়া দিল। বর যাত্রীরা এই বলে কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাক যন্ত্রটাকে সমস্ত অন্য শুদ্ধ সেখানে টান মারে ফেলিয়া দিয়ে আসিতে পারিলে তবে আফসোস মিটিত। তারা খুব ক্ষুব্ধ এবং রাগান্বিত। বিবাহের চুক্তি ভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করে বেড়াইতে লাগিলেন। হিতু হিসেবে বুঝাইয়া দিল তাহা হইলে তামাশা যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। অর্থাৎ এখন অপমানিত হলো কে? অনুপম অপমানিত হলো, অনুপমের মামা, অনুপম পুরো পরিবার এখন অপমানিত হয়েছে। কিন্তু আগে মানুষগুলো কি করতো, এই জিনিসটাকে ভয় পেত যে অপমান বিয়ে যদি ভাঙে তাহলে তো দুই পক্ষেরই ক্ষতি, এক পক্ষের কেন করতে হবে? তাহলে এই বিষয় এটা তারা তখন বুঝতে পারতো না। এই যে এখন যে বিয়ে ভেঙে গেল, কল্যাণীর কি হয়েছে, সমুনাথ বাবু কি হয়েছে এখনো পর্যন্ত আমরা যাই না, কিন্তু এই যে অনুপমের পরিবার যে ধসে গিয়েছে এবং তার পরিবারের উঁচু জায়গা থেকে হঠাৎ করে নিচে পড়ে গিয়েছে এবং অনুপমের মতো সব পাত্রের কপালে যে এত দুর্ভোগ, এতে করে কি তাদের একটা দুরবস্থা তৈরি হয়েছে যেখানে মামায় বিয়ে ভেঙে দেওয়ার জন্য আগে মানে সে শেখা নিয়ে গিয়েছে যে যদি এরকম হয়তো শেখা নিয়ে গিয়েছে, সে যদি যখন দেখতো যে গয়নাগুলো ঠিকঠাক মতো মিলছে না, গয়না কম দিয়েছে, তাহলে হয়তো মামা তখন বিয়ে ভেঙে দিত বা বিয়ে ভেঙে দেওয়ার ভয় দেখাতো যাতে করে সমুরাত বাবু বাকি গয়নাগুলো দেয়। কিন্তু এখন হলো কি পুরো উল্টো হয়েছে এবং উচিত শিক্ষা হচ্ছে বলা যেতে পারে মামা এবং অনুপমের পরিবারের। বলা বাহুল্য আমিও খুব রাগিয়াছিলাম। কোন গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন, গভীর রেখায় তা দিতে দিতে এইটি কেবল কামনা করিতে লাগিলাম। কিন্তু এই আক্রোশে কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বইতেছিল যেটার রং একেবারেই কালো নয়। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল, এখনো যে তাহাকে কিছুতে টানিয়া ফিরাইতে পারি না। দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভেতরে কি যে তা কেমন করিয়া বলিব। আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নতুন হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পায়, পাতার শব্দ শুনি, কেবল আরেকটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময়ে সে এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদাদা বাড়িতে গিয়া তাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়েছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্ত অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এজন্য মন সেদিনকার সে বিবাহ সভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। পুলিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল।
পছন্দ করিয়াছি বই কি, না করিবার তো কোনো কারণ নাই, মানে সে যে রূপবান সেটা সে খুব ভালোভাবেই জানে। আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে। একলা ঘরে দরজা বন্ধ করে এক একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটি খুলে দেখে না? যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দিয়ে এলোচুল আসিয়া পড়ে না? হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে না? দিন যায়, একটা বৎসর গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারে না। মার ইচ্ছে ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোকে ভুলিয়ে যাবে তখন বিবাহের চেষ্টা দেখিবে। এদিকে আমি শুনিলাম সে মেয়ে নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকের আকাশে ঘুরিয়া গেল। আমি কল্পনা দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে সে চুল বাঁধিতে ভুলিয়া যায়। তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন? হঠাৎ কোনোদিন তার ঘরে আসে দেখে মেয়ের দুই চক্ষু জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা তোর কি হয়েছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছুই হয়নি তো বাবা। বাপের এক মেয়ে, যে বড় আদরের মেয়ে। যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সহিল না। তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসলেন আমাদের দ্বারে। তারপর মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বহিতেছে সে যেন কালো সাপের মতো রূপ ধরে ফুস করিয়া উঠিল। সে বলিল, বেশ তো, আর একবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর পায়ে ধরিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া আসবে। প্রতিশোধ স্পৃহা, তাই না? যে আবার হয়তো শম্ভু নাচের আসবে, পায়ে ধরে বলবে যে আমার মেয়েকে বিয়ে করেন, এবং তখন কি হবে, সে বিবাহের আয়োজন করবে, আয়োজন করে তখন কি করবে, সে বিয়েটা ভেঙে দিবে, যেভাবে শম্ভু নাচের বিয়েটা ভেঙে দিয়েছে। এই যে একটি প্রতিশোধ স্পৃহা, যাকে সে বলছে কালো রঙের ধারা বয়ে যাচ্ছে এবং সেটা কালো সাপের মতো ফুস করিয়া উঠিয়াছে। কিন্তু এটাই কি অনুপমের মনের মধ্যে একমাত্র ইচ্ছা, নাকি এর পাশে আরেকটি কোনো ইচ্ছা রয়েছে? কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দয়মন্তীর পুষ্পবনে গিয়েছিলাম, তেমনি করে আমাকে একবার উড়িয়া যাইতে দাও। আমি বিরোহিনীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসিকে। তারপরে তারপরে দুঃখের রাত পোহাইল, নববর্ষার জল পড়িল, ম্লান মুখটি মুখ তুলিল। এবার সে দেয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবী আর সবাই, আর ভিতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তারপরে তারপরে আমার কথাটি ঘুরালো। সে কালো স্রোতের পাশাপাশি আরেকটি সাদা শুভ্র স্রোত তার মনের মধ্যে বয়ে যাচ্ছে, যেখানে সে অপরিচিতার প্রতি তার ভালো লাগা এবং ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটেছে। অর্থাৎ মনে মনে এতদিন ধরে যার কল্পনায় সে বিভোর হয়েছিল, সেই কল্পনা মানুষটির জন্য এক ধরনের অনুভূতি তার মনের মধ্যে সে লালন করে যাচ্ছে, যে অনুভূতির কারণে সে কালো সাপটি বা কালো স্রোতটি যেন ঠিক মাথা চাপা দিয়ে উঠতে পারে না। কিন্তু কথা এমনি করিয়া ফুরাইল না। যেখানে আসিয়া ধাও ফুরান হইয়াছে, সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার লেখা শেষ করিয়া দেই। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম, আমার উপরে ভার ছিল, কারণ মামা এবারে হাবড়ার পুল পার হন নাই, অর্থাৎ মামা তো কলকাতার বাইরে কোথাও যেতে চান না। হাওড়া ব্রিজ নামে একটি ব্রিজ আছে কলকাতায়, হয়তো হাবড়ার পুল বলে সেটাকে বোঝানো হতে পারে। তো রেলগাড়িতে তারা ঘুমাইতেছিল, ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুড়ঝুড়ি বাজিতেছিল। হঠাৎ একটা কোন স্টেশনে আসিয়া জাগিয়া উঠিলাম। আলোতে অন্ধকার মেশে সেরা এক স্বপ্ন, কেবল আকাশের তারাগুলো ছিল পরিচিত, আর সবই অজানা অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা এবং যাহা চারিদিকে তাহা যে কত বহুদূরে তাহাই দেখাইয়া দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছে, আলোর নিচে সবুজ পর্দা টানা, তরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্ত কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে, তাহারা যেন স্বপ্ন লোকে উলট পালট আসবা। সবুজ প্রদোষের মিটমিটে আলোতে থাকা এবং না থাকা মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়াছে। অর্থাৎ সন্ধ্যের সময়, সন্ধ্যা মানে কি, প্রদোষ হচ্ছে কি সন্ধ্যা। এই শব্দটা তোমরা খুব ভালোভাবে জেনে রাখো। প্রদোষ মানে হচ্ছে সন্ধ্যা, আর প্রত্যুষ হচ্ছে কি সকাল। প্রত্যুষ হচ্ছে সকাল বা ভোরবেলা। তো এগুলো ভুল করা যাবে না। প্রদোষ মানে সন্ধ্যা, প্রত্যুষ মানে সকাল, ঠিক আছে? তো সেই সন্ধ্যার সময় রেল স্টেশনের যে চিত্র, সন্ধ্যার সে আলো আঁধারে ছায়াতে, সেই সেই বিষয়টি আসলে বর্ণনা করছে গল্পের কথক। এমন সময়ে সে অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রিকে বলিয়া উঠিল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম।
বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর তা এমনি করে অসমে অজায়গা আশঙ্কা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলে একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা, শুনিলে মন গলিয়া ওঠে, এমন তো আর শুনি নাই। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমরা বলে থাকি, একটি প্রবাদ আছে যে প্রথমে দর্শনধারী, তারপর কি গুণ বিচারী। কিন্তু বলছে যে কণ্ঠটা এমন একটি জিনিস যা শুনলে মানুষের একদম ভেতরকার যা নিজস্ব কিছু আছে, গভীর কিছু আছে, সেটা যেন উপলব্ধি করা যায়। এবং তোমরাও খেয়াল করবে, যার কণ্ঠ সুন্দর, যে সুন্দর করে কথা বলে, সেই মানুষটি দেখতে অত সুন্দর না হলেও যেন তার প্রতি একটি প্রচন্ড ভালো লাগা কাজ করে আমাদের মধ্যে। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মে অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তার এক চক্ষু লন্ডন নাড়িয়া দিল, গাড়ি চলিল। আমি জানলার কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে পেলাম। সেই কণ্ঠস্বর শুনে সে একটি হৃদয়ের মধ্যে হৃদয়ের রূপ দেখিতে লাগলো। সে যেন এক তারাময় রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে আমার চির পরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি! চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপর ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগে একটি পাপড়িও টলে নাই, অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ করে নাই। দীর্ঘদিন তার মনের মধ্যে যে কল্পনার একটি ছবি সে তৈরি করেছিল অপরিচিতা সম্পর্কে, এখন এই কণ্ঠস্বর শুনে কি সে মিলিয়ে দেখতে চাচ্ছে, এদের অনেকটাই মিলে যাচ্ছে এরকম কিছু? আমরা সেটা আগামী ক্লাসে দেখে নেব। তো শিক্ষার্থীরা, আজকে আমরা আর করতে পারছি না, আমাদের হাতে সময় খুব কম। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে রেজ হ্যান্ড করে করতে পারো। আমাদের হাতে সময় অল্পই আছে, তোমরা কোনো জিজ্ঞাসা থাকলে রেজ হ্যান্ড করে করতে পারো। কারো কোনো জিজ্ঞাসা নেই? কারো কোনো জিজ্ঞাসা নেই? আমাদের হয়তো আর দুটো ক্লাস লাগবে, তাহলে আমরা গল্পটি পড়ে শেষ করতে পারবো এবং সামগ্রিকভাবে আলোচনা করেও শেষ করতে পারবো। ফজলে হাসান তাইব, বলো। যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণ আর সহিল না। এখান থেকে একটু বুঝাই দিলে ভালো হবে। আসলে এখানে তেমন ভাবে বোঝানোর কিছু নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনুপম ভাবছে, যেহেতু অনুপমের ছবিটি তার হুবহু স্ত্রী দেখেছিল, অর্থাৎ কল্যাণী দেখেছিল, সেজন্য তার মনে হচ্ছে হয়তো কল্যাণী মনে মনে তার জন্য একটি জায়গা কল্যাণী মনে হয়তো তৈরি হয়েছে। তৈরি হওয়ার ফলে সে তখন, যেহেতু তাদের মধ্যে বিবাহ সংগঠিত হয়নি, একটি না পাওয়ার যে একটি বিরহ বেদনা, এটা তো তাদের দুজনের মনের মধ্যেই রয়ে গিয়েছে। তো অনুপম ভাবছে যে সেই বেদনা থেকে বা সেই কষ্ট থেকে হয়তো গল্পের নায়িকা বা যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল কল্যাণী হয়তো কখন চোখ লাল করে কান্নাকাটি করতে থাকবে, তখন সে অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একটা বিমর্ষ হয়ে যাবে। যখন বৃষ্টি কম হয়, অনাবৃষ্টি থাকে, তখন আমাদের গাছ এবং ফুলগুলো কি মরে মরে যায়, মলিন হয়ে যায়, বিমর্ষ হয়ে যায়। তো সেই সময়, অনাবৃষ্টির সময়টাতে ফুল গাছের ফুলগুলো যেমন হয়ে যায়, সেই তার সঙ্গে তুলনা করছে এখানে কল্যাণীর অভিব্যক্তিকে, কল্যাণীর আচরণকে বা কল্যাণীর মনের ভাবকে। এগুলো কিন্তু একেবারে অনুপম নিজস্ব ভাবনা। সত্যিকার অর্থে কিন্তু কল্যাণীর সম্পর্কে আমরা এই ধরনের কিছু এখনো পর্যন্ত গল্পের মধ্যে পাইনি। এগুলো একেবারে হচ্ছে অনুপমের ভাবনা। যেরকম যদি হয়ে যায়, তখন হয়তো শম্ভুনাথ সেন মেয়ের এরকম অবস্থা দেখে বা মেয়ের মনের কষ্ট দেখে হয়তো অনুপমের কাছে আসতে পারে যে না, আবার তারা বিয়েটা দিতে পারে, আবার তারা বিয়েটা সংগঠিত হতে পারে, এই চেষ্টায়। তো মূলত এই বিরহ কাতর যে অবস্থাটা, সেটা প্রকাশ করতে গিয়ে এই ধরনের তুলনা ব্যবহার করেছেন গল্পের কথক বা গল্পের লেখক। ওকে ম্যাম, বুঝতে পারছি। থ্যাংক ইউ ম্যাম। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? শিক্ষার্থীরা, আমাদের হাতে আর মাত্র 3 মিনিট সময় আছে, কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। আর কারো কোনো জিজ্ঞাসা নেই, তাহলে প্রত্যেকে বলবো গল্পটি খুব ভালোভাবে পড়ে আসবে।
গল্পটি কে কে পড়েছো? তোমাদের সঙ্গে একটু কথা বলি, গল্পটি কে কে পড়েছো? কে কে গল্পটি পড়েছো? কেউ পড়োনি? রেজ হ্যান্ড করে জানাও তো, অপরিচিতা গল্পটি কে কে পড়েছো? একজন, বাকিরা? মাহবুব হাসান, পরাগ নকরে, মোহাম্মদ রানা হামিদ, রাকিব হাসান, রানা হামিদ। আচ্ছা, বলো গল্পটি পড়ে কেমন লেগেছে? কার প্রতি আমাদের সহমর্মিতা জাগে? কার প্রতি খারাপ লাগা অনুভূতি তৈরি হয়? আশরাফ আজম পড়েছে, যা পড়েছে খুব ভালো। চ্যাট বক্সে লিখে পাঠাও তো কেমন লেগেছে গল্পটি। কেমন লেগেছে গল্পটি? অনেক ভালো লেগেছে। কার প্রতি ভালো লাগা তৈরি হয় বেশি? কল্যাণের প্রতি নাকি অনুপমের প্রতি নাকি শম্ভুনাথ সেনের প্রতি? কোন চরিত্রটিকে বেশি ভালো লেগেছে? পরাগ নকরে লিখেছে অনুপম, রানা লিখেছে কল্যাণী। রাকিব হাসান, শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন একটি বলিষ্ঠ চরিত্রের অধিকারী, তাই না? চরিত্রের দিক দিয়ে আলোচনা করলে শম্ভুনাথ সেন কিন্তু বেশ বড় একটি জায়গা জুড়ে রয়েছে শম্ভুনাথ সেন, এবং তিনি বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী এবং তিনি তার সিদ্ধান্তে অটল এবং তার বিশ্বাসে তিনি অটল, সেটা বোঝাই যাচ্ছে। অনুপম কেমন চরিত্র? অনুপম কি শেষ পর্যন্ত ব্যক্তিত্ববান হয়ে উঠতে পেরেছিল? অনুপম কি শেষ পর্যন্ত ব্যক্তিত্ববান হয়ে উঠতে পেরেছিল? পেরেছিল না? কিভাবে পেরেছিল? রাকিব হাসান বলছে পেরেছে। কিভাবে পেরেছিল বলতো? কিভাবে অনুপম শেষ পর্যন্ত ব্যক্তিত্ববান হয়ে উঠলো? কোন ঘটনার কারণে তোমাদের মনে হয়েছে যে অনুপম শেষ পর্যন্ত ব্যক্তিত্ববান হয়ে উঠতে পেরেছে? বলো দেখি।